তার প্রধান কারণ বাংলা ভাষার যে দুই স্তম্ভ, একজন রবীন্দ্র, একজন নজরুল। রবীন্দ্রনাথ ব্যক্তিতে আকাশের মতন, আর নজরুল ইসলাম তার গভীরতায় সমুদ্রের ভিতর। যে সমুদ্রের ভিতরে অনেক দার্শনিকতায় যেমন রবীন্দ্রনাথ অনেক উচ্চ, তেমন আমার ভাষায় যে মণিমাণিক্য, নানা ভাষার নানা শব্দ সম্ভারের সুরের গানের তালে তার এক মহান আবিষ্কার, মহান বাংলা ভাষাকে সমৃদ্ধ করার ক্ষেত্রে নজরুলের অবদান। যার জন্য যে যাকে নিয়ে আজকের ধর্মান্ধরা নানা রকম অপপ্রচার চালাচ্ছে, আমাদের সেখানেই কথা, সেই যে নানা রকম বৈচিত্র্যের সাধক, তিনি হচ্ছেন আমাদের বাংলা ভাষার সমৃদ্ধির একটা বিশাল মহিরু, যার ভিতর থেকে আমরা সেই সমৃদ্ধিটা পেয়েছি। এবং আমি আজকে আমরা যে আলোচনা, যেটা আমরা এখানে মূল বিষয়টা রেখেছি, সেটা হচ্ছে নজরুল ইসলামের যে বঙ্গে যে সাম্যবাদ প্রসারিত হয়েছিল, এখন আমরা যে সাম্যবাদের নানা রকম প্রবাহের ভিতরে আছি, তার অর্জনের ক্ষেত্রে, তার অগ্রগমনের ক্ষেত্রে, তার উপলব্ধির ক্ষেত্রে, তার জনমানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একজন মহান কবি কিভাবে তার ভূমিকা পালন করতে পারে, সেই ভূমিকা পালন করেছেন নজরুল ইসলাম। নজরুল ইসলামকে যদি আমরা শুধু করি প্রগতি কবি, তাহলে তাকে সীমাবদ্ধ করা হয়। তার এত ব্যক্তি এবং এত গভীরতা যে তাকে প্রগতির যে আমরা টিপিক্যাল একটা ভাগ করে ফেলি, যে কালকে রেভলিউশন হবে তার জন্যই তিনি সবকিছু লিখছেন, তা নন। তিনি মানব জীবনের নানা প্রান্তের নানা অভিজ্ঞতা, নানা কিছুকে মানবিকতার একটা উচ্চ স্তরে উপনীত করেছিলেন। এবং আমরা আজকে যে ভাঙা বাংলা জানানো আছি, সেই বাংলা নয়, তিনি একটি বৃহত্তর মানবিক, শ্রেষ্ঠ মানবিক বাংলা, বিশ্ব নাগরিক বাংলা পাইয়ে দিয়েছিলেন। সেদিক থেকে আজকে আমরা, এবং তারই একটি বহিঃপ্রকাশ হচ্ছে তার সাম্যবাদী নানা চিন্তা চেতনায়। আমি এ প্রসঙ্গে আরেকজনের নাম বলব, যার নাম হচ্ছে কমরেড মুজফফর আহমেদ। তিনি ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম। শুধু তাই না, জিয়াদ ভাইরা তার সাথে অনেক গভীরভাবে যুক্ত ছিলেন, তার প্রত্যক্ষ শিক্ষক তারা। কিন্তু তার জন্য জিয়াদ ভাইয়ের অনেক বইও আছে। কিন্তু আমি বলতে চাই, আমার এই ক্ষুদ্র জীবনেও আমার তার পদস্পর্শ করা, তার পাশে থাকার, তার না কিংবা নার্সিং হোমে তিনি যখন অসুস্থ, তখন তাকে রাত জেগে পাহারা দেবার যে দায়িত্ব, তার ভিতরে আমরা ছাত্র হিসেবে তাকে অংশগ্রহণ করার সৌভাগ্য আমার হয়েছিল। এবং তার কাছে অনেক কিছু আমরা শুনেছি, যে রবীন্দ্রভারতী সুমন্ত হীরা তখন তার গিয়েছিলেন, সেই যুদ্ধে আমরা তার কাছে অনেক কাছে আমরা যেতে পেরেছি। কিন্তু তা বড় কথা না। ভারতীয় রাজনীতিতে এইরকম ব্যক্তিত্ব, এত পবিত্র ব্যক্তিত্ব, অন্য কিছু আমি শব্দ বলছি না, তার কোনো বিকল্প আমার চোখে। কাউকে আমি ছোট করছি না, কাউকে বড় করছি না, কিন্তু এরকম জীবনকে উৎসর্গ করে দেওয়া একজন মানুষ। তিনি যখন, বিশেষ করে মুজফফর আহমেদ যখন 1918 সালের বৈশাখ মাসে বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা শুরু করেন এখান থেকে, তাতে তখন 32 কলেজ স্ট্রিটে এসে তারপর আগে সূর্য স্ট্রিটে ছিল। সেই সময় তিনি তার সপক্ষণের কর্মী ছিলেন। একজন মানুষ কিভাবে তাকে প্রথম থেকেই জীবনকে উৎসর্গ করার দিকে যেতে পারে মানুষের নানা রকম সেবায়, তার প্রতীক হচ্ছেন মুজফফর আহমেদ। এবং যে মুজফফর আহমেদ যে পত্রিকায় সাথে যুক্ত ছিলেন, সেই পত্রিকায় নজরুল ইসলামের কবিতা ডাকে এসেছে। এবং উনি প্রথম কবিতা, যেটা মুক্তি, সেই কবিতাটা দেখেই তিনি ভেবেছিলেন যে এইরকম একজন কবি আমাদের ভিতরে এত সম্মানিত হয়ে উঠছেন, তাকে প্রশ্রয় দেওয়াটা, তাকে তালিকা প্রকাশ করাটা উচিত। এবং ওই পত্রিকা, আমি একটু আগে বলছিলাম, ওই পত্রিকায় পরব বলে একটা অংশ ছিল, যেটা নতুন যারা আসতো তাদের কবিতা ছাপা হয়। এটা করার চেষ্টা করছিলেন যাতে প্রমুখের ভিতরে না পারে, সিলেকশনে আসতে অনেক সময় লাগে। এবং এই যে প্রথম দেখা এবং তাকে আবিষ্কার করা এবং তার
ভিতরে সেই মহত্বকে বোঝা একজন সত্যিকারের, যেমন ভালো মিস্ত্রি ভালো কাঠ দেখলে চিনতে পারে, যেমন ভালো যারা অলঙ্কারের বা কাজ করেন তারা যখন কাঠি সোনা বা সোনা বুঝতে পারেন, তেমন করে দিনটা করেছিলেন। আমি তার সম্পর্কে বেশি কিছু এত কারণ আজকে তার বিষয়ে আলোচনা, কিন্তু আমি একটি কথা বলছি, নজরুল ইসলাম তখন আপনারা জানেন বাঙালি রেজিমেন্ট হয়েছিল, বাঙালি রেজিমেন্টেও কিন্তু ব্রিটিশরা বাধা দিয়েছিল। কেন? বাঙালির হাতে অস্ত্র দিলে তাকে তাদের বিশ্বাস নেই, তাই জন্য পরেও আর বাঙালি রেজিমেন্ট নেই। আমরা সে দাবি করলে এখন আবার আমাদের বাঙালিরা বলে এরা সেক্টারিয়ান, বাঙালির জন্য চাইছে না, কিন্তু তার জন্য চাইছি। আপনারা জানেন মাহার বাহিনী ছিল, আম্বেদকরের বাবা সেই বাহিনীতে ছিল, তারপরে তাকে সেই মাহার বাহিনী তারা ভেঙে দেয় এবং দলিতদের নিম্নবর্গের মানুষদের সেই সব মিলিটারি নানা জায়গায় নেওয়ার যে সুযোগ ছিল তারা বন্ধ করে দেয় নানা রকম কৌশলে। তার বর্ণবাদী কৌশল ছিল। আমি একটি কবিতার দুটো লাইন ধরে আমি আমার বক্তব্যটা শেষ করছি। কেন আমার বক্তব্য আছে আমার সংগঠন কিভাবে এটাকে দেখে, আমার সংগঠন সেটা হচ্ছে এখন যে অবস্থা তাতে নজরুলের কত প্রাসঙ্গিকতা। যেমন একদিকে আমরা কালকে সোমেনচন্দ্র করেছি, সোমেনচন্দ্রের এক সাধারণ প্রাসঙ্গিকতা এবং সোমেনচন্দ্রের যে তার জীবন যে উৎসর্গ করা তাও এইরকমই একটা ফেসিস্টের হাতে তার প্রাণ দিয়েছিল। তেমনই আমরা বলতে চাই তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তি শ্রদ্ধা যোগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘটিয়াছে অভিযান, খানাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে নিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজি দেখিব তোমার মাতৃভক্তি কম, হিন্দুরা ওরা মুসলিম ওই জিজ্ঞেসে কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান। তাই জন্য বাংলা ভাষা সমিতি আমরা স্লোগান দিয়েছি একই বৃন্তে একটি কুসুম হিন্দু মুসলমান। আমার কবি বলেছেন দুটি কুসুম তৎকালীন প্রেক্ষাপটে, কিন্তু আজকে যে ভাগে আমাদের ঘরের ভিতরে বুকের ভিতরে ছুরি চালিয়ে আমাদের ভাগ করতে চাচ্ছে, তার বিরুদ্ধে আমাদের প্রাণের এবং হৃদয়ের পুষ্পকে হৃদয়ের ফুলকে প্রস্ফুটিত করতে হবে একই বৃন্তে একটি কুসুম হিসেবে। এই প্রতীকটা উচ্চারণের জন্যই আজকে আমাদের এই আয়োজন, আজকে আমাদের এখানে উদ্বোধন করবেন আজকের এই অনুষ্ঠান কবি চিরাগ আলী। আমরা সবাই আমাদের কবিরাও আছে, সবাই আপনারা শুনবেন। আজকে আমার মনে হয় একটা সাধারণ আয়োজন আমাদের হবে। সকলকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ সম্মাননীয় আমাদের সংগঠক নীতিশ বিশ্বাস মহাশয়কে। নজরুল ইসলাম তার যে সমাজ রাজনীতির ইতিহাসের পরিচয় তার চাইতে অনেক বড় পরিচয় কিন্তু, এবং তিনি একান্তই বাংলা ভাষাকে আমাদের যে বাংলা সাহিত্য সংস্কৃতি আমাদের নিজস্ব যে ঐতিহ্য তার পরিচয়, এই পরিচয়কে যারা ধারাবাহিকভাবে নিজস্বতার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন তাদের মধ্যে অন্যতম রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, জীবনানন্দ দাশ এবং নজরুল ইসলাম। এই ধারাকে যারা খানিকটা বিপথে চালনা করেছেন কবিতা দিয়ে বাঙালির মানুষ চৈতন্যকে, তার অন্যতম হল কবি বুদ্ধদেব বসু। কারণ হিসেবে আমি এটা বলতে চাই, আমরা যে প্রাচ্যের মানুষ, এই প্রাচ্যের প্রতি ইউরোপিয়ানদের যে ঘৃণা, তাদের যে আধিপত্য, সেই
আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমাদের ঐতিহ্য সংস্কৃতিকে কাব্যের মধ্যে তুলে ধরার প্রয়াসের মধ্যে এক প্রকার প্রতিবাদ থাকে। বুদ্ধদেব বসুরা তাকে অস্বীকার করেছিলেন। তারা চাইতেন বাংলা কাব্যে পাশ্চাত্য প্রভাব দিয়ে ভরপুর করে দিলেই বোধ হয় সবচাইতে বেশি আমরা উন্নত মনস্ক ইত্যাদি ইত্যাদি হয়ে যাবে। যে কারণে যখন প্রগতিশীল লেখক শিল্পী সংঘের উত্থান হচ্ছে সারা ভারতবর্ষে তথা বঙ্গে, তখন দেখবেন রবীন্দ্রনাথের দ্বিতীয় অধিবেশনে আসার কথা ছিল। তিনি যে আশীর্বাণী পাঠিয়েছিলেন শারীরিক অসুস্থতার কারণে না আসার ফলে, সেই আশীর্বাণীতে বলা ছিল যে এখন যে সময়, এই সময়ে দাঁড়িয়ে আমরা যে প্রগতিশীল লেখক শিল্পী সংঘের কথা বলছি, সেখানে কিন্তু আমাদের একজনের কথা ভাবতে না, কামাল আতাতুর্কের কথা ভাবতে হবে। তিনি পশ্চিম এশিয়ায় চলে গেলেন। রবীন্দ্রনাথের কোনো দরকার ছিল পশ্চিম এশিয়ায় কামাল আতাতুর্কের কথা এনে প্রগতিশীল লেখক শিল্পী সংঘের চিন্তাধারাকে জাস্টিফাই করতে হবে? দরকার ছিল। পশ্চিম এশিয়া, এই এশিয়া ভূখণ্ড প্রকৃতি বিভিন্ন মহাদেশকে ভাগ করেছে, কোনো মানুষ করেনি। তাহলে আমাদের নিজস্ব যে ঐতিহ্য, নিজস্ব যে সম্পর্ক, সেইগুলোকে রক্ষা করতে গেলে পশ্চিম এশিয়ার ইতিহাস জানতে হবে, দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস জানতে হবে, দক্ষিণ এশিয়ার ইতিহাস জানতে হবে। এডওয়ার্ড ডাব্লিউ সাইডের ওরিয়েন্টালিজম, প্রাচ্যবাদ সম্পর্কে জানতে হবে। নজরুল ইসলাম কিন্তু সেই কথাগুলো আমাদের জানিয়েছেন। তিনি কামাল পাঠের কথা বলেছেন। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কবি জিয়াদ আলী। জিয়াদ আলীর অনেক পরিচয়, আমি অত দীর্ঘ পরিচয়ের মধ্যে যাচ্ছি না। তার দুখানি উল্লেখযোগ্য গ্রন্থ হলো নজরুল ইসলাম আর নজরুল অজানা কথা। দ্বিতীয় বইটি হচ্ছে আন্তর্জাতিক নজরুল। তিনি যে সময়ে বড় হয়েছেন, বেড়ে উঠেছেন, তার সাথে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম কমরেড মুজাফফর আহমদের অত্যন্ত সুসম্পর্ক ছিল, স্নেহভাজন ছিলেন, এবং কাজী নজরুল ইসলামের পরিবারের সাথে কবি জিয়াদ আলী তিনি এই অর্থে আমাদের মধ্যে একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসাবে উপস্থিত। আমরা তার কাছ থেকে তার জীবনের স্মৃতির অংশের বেশি বেশি অংশটুকু জানতে চাই, যা আমরা বিভিন্ন গ্রন্থ পড়ে জানতে পারি। আমরা আজকের প্রধান বক্তা কবি জিয়াদ আলীকে আহ্বান করব তার মূল্যবান নজরুল রবীন্দ্র যুগের এটা অস্বীকার তো করা যাবে না, কিন্তু রবীন্দ্রনাথের থেকে একটু মৌলিকত্ব তার রচনার মধ্যে, সৃজনের মধ্যে, এটা রবীন্দ্রনাথকেও বিস্মিত করেছে। রবীন্দ্রনাথ যে নজরুলকে যেভাবে প্রশংসা করেছেন, তার থেকে এই মর্মবাণীটা রবীন্দ্রনাথের বেরিয়ে আসে যে নজরুল একটা মৌলিক চিন্তার লেখক, এবং সেটা অনুকরণহীন। রবীন্দ্র যুগে জন্মেও তিনি রবীন্দ্রনাথকে অস্বীকার করেননি, বরং রবীন্দ্রনাথকে নজরুল গুরু হিসাবে মেনে দিয়েছেন, এবং এক রাস রবীন্দ্রনাথ সম্পর্কে তার লেখা আছে, প্রচুর লেখা। তা সত্ত্বেও তার আলাদা একটা বৈশিষ্ট্য, মৌলিকত্ব তিনি বজায় রেখেছিলেন। সেটা যে কিভাবে ঘটে গেল এটা বলা, যেমন ধরো একেবারে সিআর স্কুলের, রাজ হাই স্কুলের প্রফেসর ছাত্র এবং ক্লাস 10-এর ছাত্র, টেস্ট পরীক্ষা দিয়েছে, তারপর সে হঠাৎ আমাদের দেশে যে প্রথম বিশ্বযুদ্ধের সময়টা, সেই সময় বাঙালিদের সেনাবাহিনীতে নেওয়া হতো,
কিন্তু এই দাবিটা ক্রমশ বাঙালিদের পক্ষ থেকে উঠেছিল যে বাঙালি কি কাপুরুষের জাত, তাদেরকে সেনাবাহিনীতে নেওয়া হবে না। বাঙালির বীরত্বের তো অনেক ইতিহাস আছে। তখন কমিউনিস্টদের একটা অংশ এবং যারা সন্ত্রাসবাদী আন্দোলন করতেন তাদের একটা অংশ ভীষণভাবে দাবি তুললেন যে বাঙালিদের এই যুদ্ধে সেনাবাহিনীতে অংশগ্রহণ করতে দিতে হবে। এই ডাকটা নজরুলের একজন শিক্ষক ছিলেন, সিরাজপুর রাজনীতি গানের অনেক নিবারণ চন্দ্র ঘটক। তিনি অনেকটা প্রভাবিত করেছিলেন এই ব্যাপারে। এবং নজরুল টেস্ট পরীক্ষার পর তিনি যুদ্ধে নাম, যুদ্ধে নাম লেখানো এটা নিয়ে অনেক রকমের অপপ্রচার আছে। বলে খেতে পায় না বলে লোকে বোঝায় যুদ্ধে যায়, বোঝায় তাই। আমি তাদের একটি উদাহরণ দিয়ে বলি যে জওহরলাল নেহরু এক সময় যুদ্ধে যাওয়ার জন্য তিনি তার নাম লেখাতে চেয়েছিলেন। তার বাবার তখন মতিলাল নেহরু মাসিক আয় 10,000 টাকা। তো সেই জওহরলাল যুদ্ধে যাওয়ার জন্য তৎপর হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি যুদ্ধে যাওয়ার জন্য তৎপর হয়েছিলেন। তারা তো কলকাতার মানে হাতে গোনা কয়েকটা বনেদি ফ্যামিলির মধ্যে বড় লোক পরিবার, কিন্তু সুভাষচন্দ্র সেখানে যেতে পারেননি। নাম শৈলেন্দ্রানন্দ মুখোপাধ্যায় রানীগঞ্জে নজরুলের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তারা এক ক্লাসে পড়তেন কিন্তু একই স্কুলে, অন্য স্কুলে। সে জমিদারের নাম তিনি তো নাম লিখিয়েই ফেললেন। অতুল গ্রামে একটা ইন্টারভিউ হওয়ার কথা কেল্লাতে, তখন ওর দাদু জমিদার মানুষ বীরভূমের প্রভাব খাটিয়ে দাদুকে প্রভাব দিতে ওখান থেকে বিরস্ত করেছে। নজরুলের ঘুরতে যাওয়ার উদ্দেশ্য নিয়ে আমরা যেটা বলি সেটা হচ্ছে আসলে ওই নারায়ণচন্দ্র ঘটক, যিনি একটা মাউজার পিস্তল কয়েকটা তার পিসি বিপুলিবেলা দেবীর কাছে রেখে দিয়েছিল। পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং নারায়ণচন্দ্র ঘটকেরও 5 বছর জেল হয়, বিপুলিবেলা দেবীরও 2 বছর জেল হয়। এসব ইতিহাস সেই সময় 1916-17 এই সময়, এই 17 সালে নজরুল যুদ্ধে যোগ দিলেন এবং কাছের প্রতিক্রিয়ামের ট্রেনিং দিয়ে এখান থেকে করাচিতে বেঙ্গলি রেজিমেন্টে একটা শাখা তৈরি হয়েছিল। তো সেখানে করাচিতে তাদের ট্রেনিং করে নজরুলকে এখান থেকে পেশোয়ার হয়ে করাচিতে, আপনারা বুঝতে গেছেন কিনা জানি না, আমি লাহোর বর্ডার দিয়েছি। তখন একটা প্রধান কেন্দ্রস্থল ছিল এই ওদিকে যাওয়ার। ওদেরকে এই লাহোর বর্ডারে রবীন্দ্রনাথের বর্দি স্বর্ণকুমারী দেবী, তার একজন বিখ্যাত কন্যা ছিলেন, রবীন্দ্রনাথ তাকে খুব পছন্দ করতেন, সরলা দেবী। খুব সুন্দরী ছিলেন সরলা দেবী, রবীন্দ্রনাথের বর্ণনা থেকে আমি বলছি। রবীন্দ্রনাথ খুব মজাও করতেন সরলা দেবীকে না। এবং তিনি কলকাতায় যে জাতীয় কংগ্রেসের অধিবেশনটা হয়েছিল 1928 সালের সময়টা, উনি সেখানে গান গিয়েছিলেন। এই সরলা দেবী বিয়ে করে তখন লাহোরে ছিলেন। তো উনি এই
নেতাজিদের নিয়ে প্রধানমন্ত্রীতে যারা যাচ্ছে লাহোরে তাদের সবল হয়ে গেছে, তার মধ্যে নজরুল ছিল। সেই দিক থেকে নজরুল ভগবান তো পরবর্তী জীবনে সে তো রবীন্দ্রনাথের একেবারে অন্ধ ভক্ত এবং তাকে গুরুদেব ছাড়া কথা বলতেন না। কিন্তু এই যে সরলা দেবী তাকে সংবর্ধনা দিল তাদের দলকে, এটা একটা বড় পাওনা ছিল নজরুল। করাচিতে তার লাভ যেটা হয়েছিল সেটা হচ্ছে যুদ্ধের ট্রেনিং, এবং যারা তখন বাঙালি সন্ত্রাসবাদী গ্রুপ থেকে এই যুদ্ধে নাম লিখিয়েছিলেন, তাদের উদ্দেশ্য ছিল ক্রিমিয়ার যুদ্ধে যেমন ট্রেনিং নিয়ে বিপ্লবীরা পরে শত্রুর বিরুদ্ধে তাদের গায়ে শত্রু, এদেরও উদ্দেশ্য ছিল সেরকম নিজের বিরুদ্ধে যদি লড়াই করে স্বাধীনতাটাই আনতে পারে, তাহলে সে লড়াই গান্ধীজি ওই সত্যাগ্রহ আন্দোলন দিয়ে হবে না। সে লড়াইটা করতে হবে সশস্ত্র লড়াই। এই সশস্ত্র লড়াইয়ে যে চেতনা বা ইংরেজিতে আমরা যেটাকে বলতে পারি আর্মস পলিটিক্স, এই যে সশস্ত্র যুদ্ধ এবং তার রাজনীতি, এইটা নজরুলকে করাচি সেনানিবাসে অনেক বেশি পরিপুষ্ট করে তুলেছিল। তার থেকে একটা ঘটনা নজরুলকে এই জায়গায় বেশি বেশি করে তুলেছিল। আপনারা জানেন সবাই যে 1917 সালে কমরেড লেনিনের নেতৃত্বে রুশ দেশে বিপ্লব হয়েছিল এবং সেটা সশস্ত্র বিপ্লব। সেটা আমাদের দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলন নয় বা গান্ধীজির মতো সত্যাগ্রহ অনশন আন্দোলন নয়। কারণ লেনিন বুঝেছিল যে যার সাম্রাজ্যকে যদি উচ্ছেদ করতে হয় তাহলে সেটা সশস্ত্র লড়াইয়ের মধ্যে দিয়েই করতে হবে। কিন্তু লেনিন মূল শিক্ষাটা পেয়েছিলেন তার দাদার কাছ থেকে। তার দাদা যার সাম্রাজ্যের বিরুদ্ধে সন্ত্রাসবাদী আন্দোলন সংগঠিত করেছিলেন, এবং সেই সন্ত্রাসবাদী আন্দোলনে যারা যারা ধরা পড়ে ব্যক্তিগতভাবে তাদের সবাইকে যার হত্যার নির্দেশ। তো লেনিনের দাদা তিনি যাদের সেনাবাহিনী দ্বারা তার মৃত্যু ঘটে, তার এই সশস্ত্র বিপ্লবী আন্দোলনের প্রচেষ্টা করেছেন। তখন লেনিন লিখছেন যে আমি বুঝলাম যে ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়াল সশস্ত্র আন্দোলনের মধ্য দিয়ে কখনো একটা দেশের সাম্রাজ্যবাদী শক্তিকে উৎখাত করা যায় না। সুতরাং জনগণের মধ্যে যদি সংগঠিত সেই রাজনৈতিক চেতনার উদ্বেগ ঘটনা না যায় তাহলে কখনো সাম্রাজ্যবাদ, বিশেষ করে যার সাম্রাজ্যবাদ, যার শক্তি পৃথিবীর প্রায় অর্ধেক জুড়ে, তাদেরকে উৎখাত করা যাবে। এই লেনিন বলশেভিক পার্টি তিনি তৈরি করেছিলেন, এবং সেই বলশেভিক পার্টির তার অন্যতম দক্ষিণ হস্তে ছিলেন কমরেড জোসেফ স্ট্যালিন, যিনি জর্জিয়ায় জন্মেছিলেন বটে, কিন্তু লেনিন যেমন তথাকথিত একটু উচ্চবিত্ত পরিবার, বিশেষ করে লেনিনের মা তিনি জমিদার বাড়ির কন্যা ছিলেন, তো স্ট্যালিন কিন্তু সেরকম ছিলেন। স্ট্যালিনের বাবা একজন মুচি, জুতো সেলাই করে তিনি জীবনযাপন করতেন। স্ট্যালিন এটা খুব গর্ব করে বলতো না বটে যে আমি মুচির বেটা। এই মুচির বেটা জর্জিয়াতে তিনি বলশেভিক পার্টির নেতৃত্বে একটা দায়িত্ব গ্রহণ করেন লেনিনের নির্দেশে, এবং
স্ট্যালিনের যেটা বড় গুণ ছিল, ভালো ছাত্র। তার মা অন্যের বাড়িতে কাজ করতেন, কাজের মহিলা, আমরা যাদের বলি। তার খুব ইচ্ছে ছিল ছেলে এত ভালো বুদ্ধিমান, ওকে আমি পাদ্রি তৈরি করি। জর্জিয়ায় একটা পাদ্রি বিখ্যাত স্কুল ছিল, সেখানে স্ট্যালিনকে উনি ভর্তি করে দিয়েছিলেন। তো সেখানে স্ট্যালিন ছাত্রদের মধ্যে প্রথম স্থান অধিকার করতেন এবং ওই ছাত্র জীবনে তিনি চমৎকার কবিতা লিখতেন জর্জিয়ান ভাষায়, যে কবিতার আর দিক পরে বেরিয়েছে। এইভাবে স্ট্যালিন এবং লেনিন রুশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গোটা রাশিয়া জুড়ে একটা বিপ্লবী বাস্তবিক দল তারা তৈরি করেছিলেন। তার সঙ্গে আরো অনেকে ছিলেন, ট্রটস্কি ছিলেন এবং প্লেখানভ ছিলেন, বহু মানুষ ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অনেকেই লেনিনের সঙ্গে ঠিক মতামতে মিল ঘটাতে পারেননি। এই যে এদের নেতৃত্বে 1917 সালের বিপ্লবটা ঘটে গেল, অর্থাৎ রুশ দেশে যাদের সাম্রাজ্যের পতন ঘটল, এই খবরটা তখন পৃথিবীর নানা জায়গায় কিছু কিছু ছড়িয়েছিল, কিন্তু আমেরিকা এই খবরটা পৃথিবীর মানুষকে জানতে দেয়। এমনকি ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদ, ইংরেজরা, তারাও এই খবরটা যাতে আমাদের দেশে প্রচারিত না হয় তার চেষ্টা করেছিলেন নানান। কিন্তু এই খবরটা নজরুল্লাহ করাচি যে জায়গাতে পেশোয়ার অতিক্রম করে যে জায়গাতে ট্রেনিংটা দিতেন, সেই সেনানিবাসে 49 নম্বর বেঙ্গলি রেজিমেন্টে শিবিরে খবরটা পৌঁছে যায়। শুধু খবর পৌঁছানো, নজরুলের কৃতিত্ব হচ্ছে যে রুশ বিপ্লবের কিছু পত্রপত্রিকা তিনি সংগ্রহ করেছিলেন এবং রুশ বিপ্লব এই খবরটা তিনি সেনাবাহিনীর তার খুব ঘনিষ্ঠ মানুষকে তিনি জানিয়েছিলেন, এই পত্রপত্রিকা পড়ে শুনিয়েছিলেন। এগুলো আমরা জানলাম কিভাবে? আমরা মুজাফফর আহমেদের লেখা থেকে জেনেছি যে হুগলি থেকে ওই করাচির সেনানিবাসে কয়েকজন হাবিলদার পদের লোক ওখানে ট্রেনিং নিয়েছিলেন। তারা পরবর্তীকালে মুজাফফর আহমেদ তাদের সঙ্গে যোগাযোগ করে বলেছিলেন যে রুশ বিপ্লব বার্ষিকী নিয়ে নজরুল সেনা শিবিরে সারা রাত ধরে খানা পিনার ব্যবস্থা করেছিল এবং সেখানে তিনি রুশ বিপ্লবের পত্রিকা তাদের সামনে পড়ে শুনিয়েছিল। এই তথ্যগুলো কনকেশ চট্টোপাধ্যায়ের একটা বই আছে, তার মধ্যেও আছে, কারণ কনকেশদা হুগলির মানুষ, বদ্রীবাটির মানুষ। এবং নজরুল যখন বিয়ে করে কলকাতায় কোথাও থাকার জায়গা পাচ্ছে না, প্রথমত হিন্দু মহিলাকে বিয়ে করছে, তাও আবার তাকে ধর্মান্তর করেনি, ইত্যাদি ইত্যাদি নানান ব্যাপার। তারপরের কথা, যেটা প্রধান কথা, সেটা হচ্ছে নজরুল তখন একেবারে হাড় হাওয়াতে বেকার, তার কোনো রোজগার পাতি নেই। এই অবস্থায় সে কলকাতায় বউ নিয়ে ঘর কন্যা করবে, এটা তার কাছে একটা সমস্যা। তখন নজরুলকে হুগলি জেলার যারা তখনকার কংগ্রেসের কিছু নেতা, ভূপতি মজুমদার ইত্যাদি এক ধরনের মানুষেরা, তারা হুগলিতে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত হুগলিতে চুচুড়ার চকবাজারে আমিরুল হক, সিরাজুল হক, খুব বিখ্যাত ভাই, সিরাজুল হক আন্দামানের বিপ্লবের দায়ে উনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। তো তাদের আতিথ্যে সেখানে নজরুল 1 বছর 1924 সালের এপ্রিল মাসে নজরুলের বিয়ে হয়েছিল। বিয়েটা হয়েছিল কলকাতায় এই বেনিয়াপুকুরে।
বেনাপুরে 6 নম্বর হাজি লেন বলে একটা জায়গা আছে। ওর পাশের যে রাস্তাটা, এখন সেই রাস্তাটার নাম হচ্ছে পরিবেশন সমাজ সমিতি। বিয়েটাও খুব দুঃসাহসিক ব্যাপার। এটা আপনারা মৈত্রীদেবী বই যদি কেউ পড়ে তাহলে সেখানে দেখবেন ভূয়সী প্রশংসা করেছে মৈত্রীদেবী নজরুলের যে শাশুড়ি গিরিবালাদেবী। এটা কি একটা টাইম পর অটোমেটিক কারণ বন্ধ তার হয়েছে? একমাত্র মেয়ে একবার বন্ধ হলো আবার চালু করতে হলো। ভিডিওটা সেভ হয়ে গেছে। কুমিল্লা থেকে সেই মেয়েকে নিয়ে চলে এসেছিলেন কলকাতায়। নজরুলের মতো হাড় হওয়াতে একটা বেকার বেরোজগারি মানুষকে তিনি তার কন্যার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য কতটা মনোবল দৃঢ় বলে এই জায়গাটা মানুষ অর্জন করতে পারবে। গিরিবালা দেবী ছিলেন তার অন্যতম দৃষ্টান্ত। মৈত্রীদেবী বলছেন যে আমরা যারা বৌদ্ধি কমিউনিটি মানে দাসগুপ্ত, সেনগুপ্ত, করগুপ্ত, এই যে জোড়া জোড়া টাইটেল, এদেরকে বৌদ্ধি বলা হয়। তো অনেকে বুঝবেন, অনেকে বলতে যে আমরা যারা বৌদ্ধি, মৈত্রীদেবী বৌদ্ধি শ্রেণীর মানুষ ছিলেন। তো আমাদের ডালপালার মধ্যে একটা যোগাযোগ থাকে। তো সেই অর্থে গিরিবালা দেবীর সঙ্গেও আমাদের একটা যোগাযোগ ছিল। তিনি একজন গুণজ্ঞ মহিলা ছিলেন। মানে প্রায় ওনার বইতে 4 পাতা জুড়ে গিরিবালা দেবীর প্রশংসা আছে। কেউ গিরিবালা দেবী সম্পর্কে কিছু লেখেন। তো কাকাবাবু মুজাফফর আহমেদ উনি ওর বইতে আমার জীবন ও কমিউনিস্ট পার্টিকে খানিকটা একটু উল্লেখ করেছিলেন। কিন্তু কাজী নজরুল ইসলাম স্মৃতিকথা, যে বইটা উনি জেলে বসে লিখেছিলেন 1960-এর দশকে, একেবারে মাঝামাঝি সময়, বইটা প্রথম এডিশনটা বেরোয় 1965 সালে। তো সেখানে এই গিরিবালা দেবী নিয়ে ছোট্ট একটা চ্যাপ্টার লিখেছিল। আমি কখন আমার নজরুল নিয়ে সত্যি কথা বলতে কোনো বইপত্র লেখার বাসনা একেবারেই ছিল না। তার কারণ আমি ছাত্র জীবন থেকে রবীন্দ্রনাথের বেশি অনুসারী, এবং রবীন্দ্রনাথে আমি যতটা স্বাচ্ছন্দ্য অনুভব করতাম নজরুলে ততটা করতাম না। কারণ নজরুল আমাদের অনার্স ক্লাসেও প্রার্থী ছিল আমাদের সময়, 1962-63 সময়। তো সেজন্য রবীন্দ্রনাথ যত গোগ্রাস আমরা পড়েছি নজরুল সেইভাবে ততটা আমরা পড়ি। সত্যি কিছু কিছু বিচ্ছিন্নভাবে তার কবিতা পড়েছি, কবিতা আবৃত্তি করেছি, এই পর্যন্ত। তো তবুও আমি কাকাবাবুকে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করতাম। আমি যখন ওনার বইয়ের প্রুফ দেখতাম, আর ডক্টর মহাদেব সাহা, তিনি জার্মানির বন ইউনিভার্সিটি অ্যানথ্রোপোলজি ডক্টরেট ছিলেন, উত্তরপ্রদেশের মানুষ, এবং কমিউনিস্ট পার্টি সর্বক্ষণের কর্মী, একেবারে হোলকায়। তিনি কলকাতায় কাকাবাবুর যে ঘটনায় থাকতেন মুজাফফর সাহেব তার পাশের ঘটনায় থাকতেন। তো উনি এই প্রুফ কপিগুলো মেলাতেন। আমার বিপদ হতো যেটা, এই মেলাতে রাজনৈতিক যখন বিষয়গুলো উঠে আসতো তখন ওরা দুই বৃদ্ধ বক বক শুরু করে দিত। আমি বসে বসে আর কি করি, আমি অনেক নোটস নিতাম। এইটাই আমার উপকার, যে আমি সেই নোটসগুলো পরবর্তীকালে আমার লেখাযোগ হয় নানানভাবে কাজে লাগানোর চেষ্টা করেছি। তো এই গিরিবালা দেবী উনি যেটা 1.5-2 পাতা লিখেছিলেন, আমি আমার বইতে অনেকটা দূরে গিরিবালা দেবীর সম্পর্কে লিখেছিলাম। এত সাহসিক মহিলা এবং তার লেখাজোখার উদ্দেশ্য অনেক আপনারা জানেন না, জানি না। কমিলা দেবী, কমিলা নামটা অবশ্য তার আসল নাম নয়, তার ছেলেবেলার নাম ছিল একটা, আবার তার স্কুলে পড়ার নাম ছিল আশালতা, আর নজরুল বিয়ে করে তার নাম দিয়েছিল কবিতা। আমার কেমন একটা জায়গা মনে হয়েছিল, কবিতা তো আমাদের দেশে প্রথম আধুনিক বাংলা সাহিত্যের কবি। মধুসূদনের যে লেখা, তার মধ্যে অনার্য নারী, মেঘনাদের স্ত্রী, কমিলার মুক্তি চেতনাকে মধুসূদন শেখালো।
অনেককে মহিমান্বিত করেছেন। বাংলা সাহিত্যে এই দৃষ্টান্ত খুব কম দেখা যায়। তো নজরুল এটা বোধ হয় জানতেন, হয়তো পড়েও ছিলেন মধুসূদন। তো সেজন্য স্ত্রীর নাম আশালতার নাম মিলে দিয়েছিলেন কমিলা দেবী। কমিলা দেবীর একটা গুণ ছিল, চমৎকার গান গাইতে পারতেন। আর উনি কবিতাও লিখতেন। তার কয়েকটা কবিতা ছাপাও হচ্ছে আমার বইতে, সেরকম কবিতা দু একটা আমি করছি। তো নজরুল হয়তো কোনো গানে একটা শুট করলেন, আগের দিনে রাত্রে শুট করেছেন, পরের দিন গ্রামোফোন কোম্পানিতে যাবেন। গ্রামোফোন কোম্পানিতে যুক্ত হয়েছিলেন 1925 সালে। তো যাবেন সেখানে রেকর্ড করতে, শুটটা ভুলে গেছে। তখন উনি জিজ্ঞেস করতেন কমিলা দেবীকে, আচ্ছা কালকে আমি শুটটা তো শুনিয়েছিলাম, এটা তো আর মনে আছে? কমিলা দেবী ভুল সেই শুটটা ওইদিকে শুনি। তো এই ধরনের গুণী মহিলা ছিল এবং এত সহনশীল। আপনারা তো জানেন, আমার সৌভাগ্য হয়েছিল একবারই বছর মারা যান 1962 সালে জুন মাসে, একেবারে সেই জুন মাসের মাঝামাঝি একটা সময় তাদের প্রিন্সিপালের কিছু ফাজিল বান্ধবী থাকে, তো ওই বয়সে আমারও বেশ কিছু ফাজিল বান্ধবী ছিল। তো তারা বললো তোর তো ওই ফ্যামিলির সঙ্গে যোগাযোগ আছে, তো চল না, আমি তো কালায় থাকে, আমরা না হয় বাস ভাড়াটা দেবো, আর তোকে টিফিন খাবো, তো আমাদের নিয়ে চল, আমরা একটু নজরুলকে দেখি। তখন নজরুল ওই তালা মাঠের গায়ে একটা বাড়িতে থাকতেন। সে বাড়িতে কাজী সুব্রসাচু থাকতেন, বাচ্চা বয়সে কাজী অনিরুদ্ধ থাকতেন, কাজের লোকদের ছিলেন কয়েকজন। তার মধ্যে কাটুয়া বলে একজন ছিল, সে কি বলে চিত্তরঞ্জনের কাছে তার বাড়ি ছিল। তার কাছে অনেক গল্প আমরা শুনেছি। কাটুয়া বহুদিন কবির বাড়িতে কাজের লোক হিসেবে ছিল। তো আমরা গেলাম সেই বাড়িতে। তো কমিলা দেবীকে সেই প্রথম অপূর্ব যে রবীন্দ্রনাথের কবিতায় আছে না, মন তো দিল না সার বলে যে লাইনগুলো আছে, কাকে বর্ণনা। কমলা দেবীকে আমার সেই ধরনের প্রথম বিশ্বে প্রথম দেখায়, সেই তখন প্রথম দিকে শুনেছি। তার কারণ 1938 সালে ওনাদের কুমোর থেকে নিচের অংশ এটা সম্ভব হয়ে গেছে, পক্ষাঘাতগ্রস্ত কথাটা আমরা বলি, পক্ষাঘাতে তিনি গান। ফলে তিনি ওই কাঠ হয়ে শুয়ে তার এই অংশটা পুরো এক দিচ্ছে মাথা থেকে পর্যন্ত। তিনি কবির জন্য অনেক সময় স্টোভে রান্না করতেন, ভালো মন্দ কবি যা পছন্দ, আবার খাইয়ে তো দিতেন। কবি বসতেন তার পাশে, উনি কাঠ হয়ে এইভাবে খাওয়াচ্ছেন। আমরা যখন কবি ছিলাম এই দৃশ্যটার একটা সৌভাগ্য আমার হচ্ছিল। আরো একটা দৃশ্য দেখেছিলাম, সেটা বড় অদ্ভুত। কবির তো তখন স্মৃতিশক্তি নেই, বাক শক্তি নেই, কিন্তু উনি হাঁটা চলতেন এবং শক্ত সবল ছিল। চুরুলিয়ার যারা ওদের বংশধর, তারা অনেকে খুব শক্ত সবল। কবির বড় ভাই খুব শক্ত সবল ছিল। কবির ছোটবেলার ছেলেরা আমাদের খুব বন্ধু ছিল, তো ওদের বাড়ি ওরা সবাই খুব শক্ত সবল। তো নজরুল যে কমলা দেবী একটু অন্যভাবে, একটু মিষ্টি সুর, অথচ একটু ধর্ম, এইরকম একটা সুরে বলতে খাওয়া শেষ হয়ে গেল, যাও হাতটা ধুয়ে। উনি গুড় গুড় করে উঠে গেলেন বেশিনে এবং হাতটা ধুলেন এবং হাতের উল্টো দিক দিয়ে, আমার এখন মনে আছে, উল্টো দিক দিয়ে উনি মুখটা এইভাবে অদ্ভুত। এই ছিলেন কাজী নজরুল ইসলাম। তার সঙ্গে তার স্ত্রী এত গভীর এই সম্পর্ক। এবং আমি কল্যাণী কাজীর কাছে পরে শুনেছি 1952
62 সালে আমরা যখন তালাক বাড়ি সে কবিকে নিয়ে তাকে সব্যসাচী সিআইটি করে কৃষ্ণবার বাড়িতে চলে আসে ছবি দিই রাখ না ছবি করে ছবিটি বলছেন কবি বারবার ওই ছবিটা যে সুখিতা শিখে একটা পাশে নিচে কবিতা দেবে বারবার তা হচ্ছে মনে হচ্ছে তার হৃদয়ে কোন গভীর অনুভূতি বা স্মৃতিগুলো এখানে উদ্ধার দিয়েছে। এই যে একটা মানুষ কথা বলতে পারছে না, কথা বুঝতে পারছেন না, অথচ কোথাও একটা অনুভূতি তার মাঝে মাঝে ক্লিক করতে থাকে, ক্লিক করা বলে না ইংরেজিতে, এই ধরনের অনুভূতি বোধ হয় মাঝে মাঝে তার ক্লিক করতে। সেটা অবশ্য আমি আরো শুনেছি মাতাজির কাছে, মানে সব্যসাচীর স্ত্রীর কাছে। ওর যখন কন্যা প্রথম কন্যায় খিচলে জন্ম হয়, ওর যে খিচড়ি হাতে দোলনায় কাঁদছে, আমি কাজ করছি, তখন কবি একটা অদ্ভুত সাউন্ড, ওর থেকে সাউন্ডটা পরিষ্কার বেরোচ্ছে না, কিন্তু সাউন্ড করে উনি আমাকে সচেতন করে দিতেন যে ও কাঁদছে, ও কাঁদছে। এগুলো অনেক ছিল। আসলে নজরুল অনেক কথা বলেছিলাম, বেশি বলবো না। আমি নজরুল আসলে যখন 1955 সালে ওকে লন্ডনে পাঠানো হয় 1942 সালে জুলাই জিপটা আলোচ করি কন্ট্যাক্ট করছিলেন প্রদীপেনরা তখন ওকে একটা ঘোষণা দিয়েছে, তখন লাইভ প্রোগ্রাম তো বেশি, সুস্থ হয়ে গেছেন, অনুষ্ঠানটা স্থগিত হইল, ওকে দিয়ে গেছে বাড়িতে নিয়ে যায়। তো তখন উনি কিছু কিছু এক্সপ্রেস করছে, কিছু কিছু চিঠি দিচ্ছে। 1942 সালের জুলাই মাস বা 1943-44, আমাদের 45-এর কাছাকাছি নজরুলের এই ধরনের কিছু কিছু সেন্স তখন কাজ করছে। তো কাজ করতো ওর আত্মীয়রা যেটা বলছে, আমরা তখন এগুলো দেখার সুযোগ নেই, আমার জন্মই তো 1943 সালে। তো এগুলো পরবর্তীকালে আমরা শুনেছি। 1953 সালে যখন দেখা গেল যে গভর্নমেন্ট, স্বাধীন গভর্নমেন্ট নজরুলের চিকিৎসার জন্য কোনো দায়িত্বই নেই, যেমন 1942 থেকে 1953, তার মানে প্রায় 11 বছর। এবং আর্থিক দুর্দশা তখন তখন ওরা একটা কমিটি করলো, নজরুল নিরাময় কমিটি, যারা বিনিয়োগকারী, তার মধ্যে আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের এবং এরা সেই কমিটি করে চাঁদা তুলে পাঠানোরই শক্তি তখন এখান থেকে বোম্বে ট্রেনে গিয়ে ওখান থেকে জাহাজে লন্ডন, এবং সারে বলে একটা জায়গায় একেবারে পাকাল লন্ডন, মানে পাকাল লন্ডনে অনেক বাড়ি ঘর, বলে সারে একটু দূরে এলাম। আমি জানি এগুলোর জন্য আমার ছোট ছেলে তার ইঞ্জিনিয়ারিং চাকরি প্রথম অ্যাপয়েন্টমেন্ট সারে, ও লন্ডনে গিয়ে সারে তো ও নিজে একটা বাড়ি ঘরে দিয়েছিল, আমরা তখন লন্ডনে দিয়েছিলাম সারেতে ওরকম। তো আমি বললাম এটা একটা নজরুল ইসলাম ছিলেন প্রায় 9 মাসের কিছু কম সময়। তো সেইখানে কবির চিকিৎসা শুরু হলো, কিন্তু ওখানে রাস্তাটা ঠিক লোকটা ডিটেক্ট করেছিল, যেটাকে বলে ফিক্স ডিজিজ তখন, যেটা আমাদের শতাব্দীর সেটা হয়েছিল, এরকম আমাদের দেশে রামকিঙ্কর বেইয়ে হয়েছিল, ওনারও স্মৃতিশক্তি হয়েছিল। স্মৃতি মানে কি জানেন, ব্রেনে আমি মেডিকেল রিপোর্ট পড়েছি পরবর্তী সময়, কাকাওর বইটা ছাপা হয়েছিল, আমার বই তো কিছু অংশ চেপেছি আমি। এই দুটো স্কাল থাকে, একটা সুর বাম দিকে, ডান দিকে
এই ব্রেনের টিস্যুগুলো যখন ড্রাই হয়ে যায় তখন এইগুলো আর কাজ করে না। সেটা বিদুর সেনেরও হয়েছিল এবং রামশঙ্কর বেইজিও। তো এই নিয়ে অনেক আবার কুসংস্কার পূর্ণ কথাবার্তা নজরুলের গুণগ্রাহীরাই আমাদের দেশে ছড়িয়েছিল ইত্যাদি ইত্যাদি। তারা নজরুলকে কোথায় বড়লাম সুন্দরের কাছে জিজ্ঞাসা বহন করে সেখানে গিয়ে লাভ করবে ইত্যাদি এইসব কাণ্ডকাণ্ড হয়েছিল। কিন্তু আসল লোকটা ছিল ওই পিক্স। তো সেখানে হলো না, তখন তাকে বার্লিনে নিয়ে যাওয়া হয়। বার্লিনে তখন ডক্টর বিধানচন্দ্র রায় গিয়েছিলেন তার চোখ দেখা। ওর একজন পরিচিত ডক্টর অশোক বাগচি, তিনি ওখানে তখন গবেষণার কাজে নিযুক্ত ছিলেন। উনি বললেন তুমি নজরুলকে এখানে একটু পদার্থ দেখাশোনা করো, কি ব্যাপারটা পারে। তো সেই বাগচি ডাক্তার বাগচির কাছ থেকে যখন আমি ওখানকার এই চিকিৎসা ডাক্তারদের যে ফাইন্ডিংস গুলো তিনি সেটা কালেক্ট করেছিলেন। কোথায় কালেক্ট করেছিলেন? তখন সেন্টার সেখানে ডাক্তার বাগচিকে অনুরোধ করে আনানো হয় এবং সেখানে আর কি বলে যে কাগজপত্রগুলো বাগচির কাছ থেকে সংগ্রহ করে। ফলে নজরুলের রোগ এবং চিকিৎসা এই দুটো ব্যাপার নিয়ে কোনো ভ্রান্তির আর কারণ আমাদের দেশে ছিল। একবার শুধু 1966 সালে সোভিয়েত রুশ কনসাল অফিস থেকে কয়েকজন বিশ্বভারতের বাড়িতে দিয়েছিলেন। তারা কাগজপত্রগুলো দেখে সব্যসাচীকে বলেছিলেন যে আমরা একবার চেষ্টা করতে পারি সোভিয়েতে তোমার বাবাকে মস্কোতে, কারণ লেনিন 1924 সালে মারা গিয়েছিল জানুয়ারি মাসে। কিন্তু লেনিনের মৃত্যু সম্পর্কে অনেক গুজব ছিল যে তাকে তার মাথায় আঘাত করে ইত্যাদি। তখন তো অতি বিপ্লবী ব্যাপার ছিল, সতেরোই বিপ্লব রয়েছে, নানা প্রতি বিপ্লবী ওরা স্ট্যালিনের মৃত্যুর আগে, স্ট্যালিন মারা গিয়েছিলেন 1953 সালে। ওরা লেনিনের এই স্থান এটা পরীক্ষার জন্য জার্মানিতে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিল। ওরাও ওদের একটা রিপোর্ট লেনিন সম্পর্কে দিয়েছিল। ওরা এই ব্রেনের কাণ্ড কারখানা নিয়ে রুশ যে এখানে মশলা অফিস ছিল উনি যা দিলেন, উনি সব্যসাচীকে সেখানে প্রস্তাব দিচ্ছিলেন যে আমরা তোমার বাবাকে ওখানে আরেকবার এইভাবে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করতে পারি। সব্যসাচী রাখিয়ে যে না, এই বয়সে আর ওনাকে ওখানে পাঠানো যাবে না। এটা একটা ব্যাপার। এগুলো আমি নজরুলের সাহিত্য বাদ দিয়ে তার জীবনের কয়েকটা অংশ যে সম্পর্কে আমাদের অনেকে কিউরিসিটি আছে, আমি সেগুলো শুরু করি। সাহিত্য যদি বলে সেটা একটা বিশাল ব্যাপার। সেটা হচ্ছে বাংলা সাহিত্যে কবিতার যে সংসার, সেই সংসারে নজরুল একটা দুর্দান্ত মিলিটেন্স যাকে বলে সেইটা কবিতার শরীরে বপন করেছে এবং খুব লাউড ভয়েসে তার কবিতাগুলো উচ্চারিত হতো। এই নিয়ে রবীন্দ্রনাথের একটা লেখা আছে। রবীন্দ্রনাথ বলছে, রবীন্দ্রনাথের যারা পাঁচশো তারা বলছে, রবীন্দ্রনাথ তখন ওদের বলছেন যে দেখো আমার যদি বয়স ওই রকম থাকতো তা আমিও এখন ওই ধরনের লাউড করতাম। আছে রবীন্দ্রনাথের সেই কবিতা আছে, গান আছে। হ্যাঁ, তো রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ এই নিয়ে একটা চিঠিও লিখেছে। সেই চিঠিগুলো পরবর্তীকালে ছাপা হয়েছে। তো ওদের আঁখি যতই শক্ত কবে বুঝে রাখি, রবীন্দ্রনাথের সব কিছু লাইন আছে, গানের মধ্যে কিছু লাইন আছে আমাদের রাজেশ্বর ভট্টাচার্য সেই গানগুলো খুব বেশি বেশি গান। যেমন রবীন্দ্রনাথের সব ফোর্সফুল গান, সেগুলো সংখ্যা খুব বেশি না, অনেকটা কম। তো নজরুল এই যে বাংলা কবিতা এবং সঙ্গীত তার নানান
বর্ণময় বৈচিত্র্য সৃষ্টি করেছিলেন, এটা বাংলা কবিতায় তার আগে সেভাবে এত কালার এবং এত দুঃসাহসিক লাউড ভয়েসে জঙ্গি মনোবৃত্তি সম্পন্ন কবিতা বাংলা সাহিত্যে তেমন ছিল। একটু হাঁটি হাঁটি পাওয়া গতির ব্যাপার ছিল। তো এটা একটা নজরুলের বড় বৈশিষ্ট্য বাংলা সাহিত্যের ক্ষেত্রে তিনি সৃষ্টি করেছিলেন। আর যেটা তার কবিতার বিষয় আছে, নজরুল যখন 1920-তে করাচি থেকে ফিরলেন, ফিরে প্রথম তো কলকাতায় এই মেডিকেল কলেজের সামনেই একই 32 নম্বর কলেজ শিলে দেবে, ওই লড়কিটা ছিল বঙ্গবন্ধু মুসলমান সাহিত্য সমিতির অফিস। ঘরে মুজাফফর থাকতে বিখ্যাত লেখক তখনকার সময় গেটের উপরে শরৎচন্দ্রের উপর আছে, অধ্যাপক কাজী আব্দুল উনি থাকতেন ওইখানে। খুব বিখ্যাত হয়েছিলেন পরবর্তীকালে ভাষা বক্তব্য ঢাকায় চলে গিয়েছিলেন ডক্টর শহীদুল্লাহ, তিনি এক কাকবের সঙ্গে একইভাবে থাকলেন। তো সেই ঘরে এসে নজরুল এবং যোগা মানে আর কিছুই নয়, তার সঙ্গে যেসব ওর বন্ধু যারা করাচি সেনাবাহিনীতে ট্রেনিং নিতে গিয়েছিলেন তারাও কলকাতায় এসে নামেছিলেন। ফলে বোঝা ওই 32 নম্বর কলেজ স্ট্রিটের বাইরে একটা হইচই চলছিল এবং নজরুল অদ্ভুতভাবে যখন যুদ্ধে যায় তার ঝোলা মধ্যে রবীন্দ্রনাথের গানের স্বরলিপির বই নিয়ে গেছিল। অদ্ভুত সেই বইগুলো যত্নগুলো ফেরত দিচ্ছে, লিখছে যে আমরা ওকে রবীন্দ্রসঙ্গীতের হাফিজ বলতাম। হাফিজ মানে হচ্ছে যারা গোটা কোরআন ইসলামের যে ধর্মগ্রন্থ যারা মুখস্থ রাখে, বেশিরভাগই 99% না বুঝে মুখস্থ করে, কারণ বাঙালিরা তো আরবি ভাষা জানে না। আমি কিছু কিছু শিখেছিলাম, খুব বেশি শিখিনি। আমার বাবা বলেছিলেন, বাবা খুব কমিউনিস্ট নাস্তিক ছিলেন, বলেছিলেন আছে যে মোল্লা মৌলবীর এইসব কথাবার্তা বলে আছে, এগুলো সত্যি কথা, তোমরা তো একটু কোরআনটা আগে শিখে পড়ে দেখতে পারো। আমি তখন ওই আলিয়া মাদ্রাসার এক প্রফেসরের কাছে আরবি ভাষাটা শিখেছি, তাতে কোরআন মোটামুটি এবং কিছু কিছু অনুবাদ করার চেষ্টা করেছি। হ্যাঁ, যেমন যা লেখার কিতাব, এই বই কোরআনের প্রথমেই বলা হচ্ছে এই বইটা এমন একটা বই যে বই সম্পর্কে তুমি লা রাইবা ফি কোনো সন্দেহ পরিপোষণ করতে পারবে না। অর্থাৎ এই যে কোরআন একেবারে প্রথমে তোমার দড়িতে যে বাঞ্জেক্সের মধ্যে নিয়ে দিল, ইউ হ্যাভ টু বিলিভ ইট। এটা কিন্তু খ্রিস্ট ধর্মের কোনো ধর্মগ্রন্থ বাইবেলে এই ধরনের লাইন নেই। কোরআনে যে বাঞ্জেক্সটা আছে, তখনই বাবাকে বললাম যেটা তোমাকে আমি কিছু কিছু পড়ে শোনাচ্ছি। তাছাড়া ভাই গিরিশ সেনের একটা বাংলা অনুবাদ আছে, আমি সেটা সংগ্রহ করে চেষ্টা করবো তোমাকে পড়ে শোনাবো, কারণ আমি তো অত ভালো আমি শিখিনি। তো বাবাকে কিছু কিছু শোনাব সেগুলো কেমন, এবং বুঝিয়েছিলাম যে 80% স্টোরি কোরআনে, এটা মুসলমান তাকে বলতে পারে, শুনে রেখে যাবে। 80% স্টোরি হচ্ছে ওল্ড টেস্টামেন্ট, অরিজিনাল কিছু, সেগুলো কম্ব মদিনায় মক্কায় বর্তমান বাড়ি মক্কা, কিন্তু মক্কার লোকেরা ট্রেন আছে, ওটাকে অ্যাকসেপ্ট করে। তবুও বেশ কিছু ছিলেন, ওর বউ খুব বড় লোক মহিলা ছিল, বিধবাবু, বিধবা তার আগে বিয়ে করেছিল, স্বামী মারা গিয়েছিল। তো মোহাম্মদ এই হিসাবে বিয়ে করেছিলেন, ওদের তো টাকা পয়সা নেই, ওই ভাড়াবাতে নজরুলের মতো। তো উনি যদি বড় লোক বউ বিয়ে করেন তাহলে ওর একটা সোশ্যাল স্ট্যাটাস উনি হয়তো গেইন করবেন, এবং সেটা করা উচিত। ওনার ওই মহিলা খাদিজার ব্যবসা রাখার জন্য তিনি ওই সিরিয়াটেরিয়া ওই সব অঞ্চলগুলো তিনি পরিক্রমণ করেছিলেন, অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন। তো সেই মহিলা যেদিন বেঁচে ছিলেন উনি মক্কায় ছিলেন। মহিলা যেদিন মারা গেলেন, তারপরে মোহাম্মদ ঘনিষ্ঠ বন্ধু যে প্রথম খলিফা হয়েছিল বললেন আর এখানে
আমাকে খুন করে দিতে পারে এদেশের মানুষ, সুতরাং চলো পালাই। উঠের ওপর চেপে 400 মাইল উঠের ওপর চেপে মদিনা এসে হাজির হন। সব মদিনার লোক ছিল অরিজিনালি, এরা হচ্ছে ট্রাইবাল এবং কৃষক, গরিব কেমন না, ওই মক্কার ব্যবসায়ী মানুষদের মতো না। ওরা মোহাম্মদের কথাগুলো অ্যাকসেপ্ট করবে। দিস ইজ দ্য স্টার্টিং অফ ইসলাম। কেমন এর মধ্যে কোনো ভগবান আল্লাহ এইসব ব্যাপারটা কিছু নেই।